একটা কিছু হচ্ছে উত্তরপাড়া, তাদের ভাষায় ক্যান্টনমেন্ট, আমরা যেটা ক্যান্টনমেন্ট বলি, তাদের ভাষায় উত্তরপাড়া, সেখানেও অনেক কিছু হচ্ছে, সচিবালয় হচ্ছে। বাংলাদেশের দুইটা জায়গা একই সাথে অস্থির, একসাথে কোনোদিন দুই জায়গা অস্থির হয় না। একটা হলো সচিবালয় আর হলো ক্যান্টনমেন্ট। বাংলাদেশে এই মুহূর্তে দুইটাই অস্থির, তারা যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে। আর এই দুইটার মধ্যে একটাই যে কোনো কিছু করলে যথেষ্ট একটা দেশের জন্য, বিশেষ করে তৃতীয় বিশ্ব। আর বাংলাদেশে তো কথাই নেই। আর দুই জায়গা থেকে সচিবালয়, সেগুন বাগিচা আর ক্যান্টনমেন্ট থেকে যদি এগুলো শুরু হয়ে যায়, তাহলে এই দেশের রাজনৈতিক যে কোনো মুহূর্তে পট পরিবর্তন হবে। তবে অনেকেই মনে করতেছে যে এই যে রব উঠেছে, শেখ হাসিনা আসতেছে, তো বিষয়টা এরকম হবে যে বারবার বলবে বাঘ আসবে, যেদিন বাঘ আসবে কেউ টেরি পাবে না, ঠিকই বাঘ বেরিয়ে আসবে। যখন ডিসেম্বরের আগে বাংলাদেশে কিছু ঘটবে, এটা আমাকে কয়েকজনে বলেছে, আমি গুরুত্ব দেই নাই। কিন্তু এটা গত 15 দিন যাবৎ আমার কাছে অসংখ্যবার ফোন আসছে, অসংখ্য মেসেজ আসছে। ফোন তো রিসিভ করি না, সময় থাকে না। মেসেজ আসছে অনেকগুলো, যেখানে দেখলাম যে এই কথাটাই বলা হচ্ছে যে শেখ হাসিনা, সবাই শুধু একটাই প্রশ্ন আমার কাছে জানতে চায়, শেখ হাসিনা কবে ঢুকতেছে, আপনার কাছে কি তথ্য আছে? আবার কেউ তথ্য দিচ্ছে যে এইভাবে আসবে, ওইভাবে আসবে, এইভাবে আসতেছে, ওইভাবে আসতেছে, নিরাপত্তাজনিত কারণে। এবং তথ্য যেহেতু যাচাই বাছাই করিনি, তাই সবগুলো বলা যাচ্ছে না। তবে একটা কিছু যে পর্দার অন্তরালে এবং পর্দার সামনে দুটোই হচ্ছে, অন দ্য স্ক্রিন, বিহাইন্ড দ্য স্ক্রিন হচ্ছে। আমি অবাক হয়ে গেলাম যে মস্কোতে কেন মিটিং? আমাকে বললো যে সেখানে কয়েকটি দেশের কূটনীতিবিদেরা বসেছে বাংলাদেশ প্রসঙ্গে, তারা দিল্লিকে কেন্দ্র করে আলোচনায় সেখানে বসেছে। ইভেন দুবাই, আমি বললাম এরকম একটা সার্কেল, ত্রিভুজ হয়ে গেল না, দুবাই, ইন্ডিয়া, মস্কো ত্রিভুজের মতো হয়ে গেল। বললো যে হ্যাঁ এরকম আছে। তো আমাদের কাছে এগুলো তথ্য আছে, তো আর যেগুলো তথ্য তো নাই, বেশিরভাগ তথ্যই তো আমাদের কাছে নাই। তবে আমি আপনাদের আগেও বলেছি, শেখ হাসিনা ফিরবেন। এবং তিনি, যদিও তারা তাদের ভাষায় বলে তিনি আসতেছেন, সিম্পলি নো, তিনি ভয়ঙ্কর ভাবে ফিরবেন। আমার ভাষায় তিনি ফিরবেন, এবং তার যে এইবার যে ফেরা হবে বাংলাদেশে, সেটা হবে ঐতিহাসিক। ডেটটা আমি এখনো বললাম না, আপনারা দেখতে পারবেন, খুব শীঘ্রই দেখতে পারবেন। সেটা আগামীকাল হতে হয়, যে কথা বলতে আগামীকাল সকালে হতে পারে, 2 মাস পরে হইতে পারে, 3 মাস পরে হইতে পারে। বলবেন যে বললেন খুব শীঘ্রই, আবার বললেন 2 মাস 4 মাস। রাজনীতিতে 2-4 মাস কোনো বিষয় না। 17 বছর বিএনপি, 16 বছর বিএনপি রাজনীতি করে বিরোধী দলে ছিল না, 17-16 বছর জামাত তাদের গেট বন্ধ করে তাদের তালা তো বয়কা ধরে, তাদের তালা এমনি খুলে ভেঙে পড়ে গেছে। এত জামাতের এত বড় বীর তারা কিন্তু থাকতে পারে নাই। তো যেটা বলতেছিলাম যে এখানে ফিরবে, আপনি ঠেকাইতে পারবেন না। এরা যারা এখন ক্ষমতা দখল করে আছে বা ক্ষমতা ডাইরেক্ট ইনডাইরেক্ট সুবিধাভোগী, তারা এত আকাম কুকাম, অন্যায়, অবিচার, লুটপাট, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, দখলবাজি এত কিছু করেছে যে কোনো মুহূর্তে শেখ হাসিনা ঢোকা পড়ার পরেই বাংলাদেশের জনগণ মানে বন্যার মতো শেখ হাসিনার দিকে ছুটে যাবে। শেখ হাসিনা আসবে না, তারা দোয়া করতেছে শেখ হাসিনা কেন আসে না। আপনি বিশ্বাস করেন, কেউ চক্ষু লজ্জায় বলতে পারতেছে না। তারা মনে, শুনেন ভাই, যে লোকটা আগে প্রতিদিন বাজারে যাইতো, সেই লোকটা এখন 1 সপ্তাহে বাজারে যায়। আপনি আমার যতই কাছের মানুষ হন, আপনি ক্ষমতায় থাকলে যদি আমি বাজারে যাইতে না পারি, আমার কন্যাটা স্কুলে না যাইতে পারে, আমার বউ রাস্তায় হাঁটতে না পারে, আরে ভাই ওর না পড়লে এখন মানুষকে মারতে আসে, এটা কোনো কথা? এক শেখ হাসিনাকে ফেরানোর ক্ষমতা কারো বাবার নাই। এত জনস্রোত শুরু হবে যেগুলো দেখে ইতিহাসে এত জনস্রোত দেখে নাই, যেটা আমি এর আগে বলেছি, আবার বললাম, সেই জনস্রোত আগামীতে দেখবে। আমি আবার আরেকবার বলে দেই, শেখ হাসিনাকে কিন্তু সংবর্ধনা দেওয়া হবে টঙ্গী ময়দানে, কারণ নইলে আপনি জায়গা পাবেন না। এত মানুষ আপনি কোথায় নিয়ে যাবেন? শেখ হাসিনা আসবে, ফিরতে হবে এই দেশের সাথে, জনগণ সেটাই কামনা করতেছে। এরা সেফ, দেখেন 14 মাস হয়নি সেফ এক্সিট চায়, 14 মাস হয়নি। কারণ কি? এদের তো কেউ বলে নাই তোরা চলে যা, বলেছে কেউ বলেনি। এরা কয়েকদিন পর বলে, এদের কেউ 5 বছর রাখতে বলছে, কেউ 10 বছর। আর ডক্টর ইউনূস তো মাশাআল্লাহ 50 বছর রাখতে বলছে, এই দাবিও তিনি করেন। তিনি স্বপ্নে দেখেছেন তাকে, গায়েবী স্বপ্ন দেখেছেন তাকে 50 বছর থাকতে বলে। বাঁচবে না 50 দিনে, বাঁচবে কিনা তার নাই গ্যারান্টি। সে লোক 50 বছর থাকবে স্বপ্ন দেখে। তো এই সেফ এক্সিট এখন কেন চাচ্ছে? এদের মধ্যে পার্সেন্টেজ নিয়ে লেগে গেছে। দুর্নীতি তো কেউ কারোর চেয়ে কম করে নাই, কেউ কারোর চেয়ে কম দুর্নীতি করে নাই। আপনি দেখেন, প্রত্যেকে যারা উপদেষ্টা হয়েছে তাদের নিজ এলাকায় খুব কম যায়। আমরা জানি যে আগে যারা উপদেষ্টা ছিলেন নিজ জেলায় তো যাবে, কই তারা যায় না কেন? 12 বার বিদেশ যাইতে পারে, 13 বার বিদেশ যাইতে পারে। এই আমাদের সুধী মহাজন সাহেব, ডক্টর ইউনূস, আদম ব্যাপারী সাহেব, তিনি নিজের এলাকায় কেন, নিজের জেলায় কেন যান না? ঘটনা কি? একটা কিছু তো আছে। এতবার তিনি যাইতে পারেন অসুস্থ হয়ে, আর 15 মিনিটের রাস্তা চিটাগাং তিনি একটু বেড়াইতে পারেন না? তার এলাকার বাড়িতে যাইতে পারেন না? যারা ক্ষমতায় আসে তারা তো চিন্তা করে নিজের জেলায় কখন একটু পা রাখবো, নিজেকে তৃপ্ত মনে করে। তারা তো যায় না কেন? কেউই জানা, এরা না কোথায়, এরা কেউই জানা। আপনি দেখেন,
আমাদের যতগুলো উপদেষ্টা আছে, আলী রিয়াজের বাড়ি কই মানুষ জানেই না, আলী রিয়াজের বাড়ি কোথায় মানুষ জানেই না, ফরিদা আক্তারের বাড়ি কোথায় মানুষ জানে না। কেন ভাই? বাংলাদেশের মানুষ একটা মেয়র হইলেই তো এলাকায় দৌড়ায়। এরা নিজের বাড়ি কই, এরা নিজের অবধি ভুলে গেছে তাদের বাড়ি কই। আমার ধারণা এরা নিজেদের বাড়ির কথা ভুলে গেছে, কারণ ভুলে তো যাবে, কারণ এরা তো এদের সাথে তো জনগণের সম্পর্ক নাই। সুতরাং এরা সেফ এক্সিট নেওয়ার জন্য এরা আপ্রাণ চেষ্টা করবে। এরা আওয়ামী লীগের সাথে লিয়াজও করবে, শুধু আওয়ামী লীগ না, কয়েকদিন পরে শুনবেন লোকাল ছাত্রলীগ নেতাদের সাথে ফোন করা শুরু করবে এরা, খুব বেশি দিন না। তো যারা সরকারের অংশ, সরকারের যুক্ত বা সরকারের অংশ ছিল, তারাই তো বলতেছে যে আওয়ামী লীগের সাথে আতাত হয়ে গেছে 5 জন উপদেষ্টার নাম বলেছে তারা, আমার নামটাই শুধু পলবাদ রাখছে। একটা কোনো না কোনো তো ঘটনা আছেই, একটা কিছু তো ঘটছে, যাহা কিছু রটে তাহলে কিছু না কিছু তো বটে, একটা না একটা কিছু তো পর্দার অন্তরালে এবং পর্দার বাইরে। আমি বললাম তো, আমি অবাক হয়ে গেছি যে দুবাইয়ে বাংলাদেশ প্রসঙ্গ বৈঠক হয়, কারা ক্ষমতায় আসবে এটা আমি জেনেছি 2 দিন আগে। এই মুহূর্তে যদি নির্বাচন হয়, এই মুহূর্তে যদি এই নির্বাচনটা আগস্ট মাসে হতো, আওয়ামী লীগ হায়েস্ট 5টা সিট পাইতো 300-র মধ্যে। 6 মাস পরে হলে 20টা সিট পাইতো। এখন অর্থাৎ 6 মাস আগেও যদি নির্বাচন হইতো 50টা সিট পাইতো। কিন্তু এখন যদি নির্বাচন হয়, আওয়ামী লীগ সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠ আসনে ক্ষমতায় যাবে, ক্ষমতা গ্রহণ করবে, কেউ তার কাছে যেতে পারবে না। নৌকা আমার কাছে যদি আওয়ামী লীগ ইলেকশন করতে পারে, পাবলিক যে কত ক্ষুব্ধ, জামাতিদের তো জামানতই থাকবে না, সেই জন্য তো পিয়ার করে, বিএনপির অবস্থাও খারাপ হয়ে যাবে। আপনি নিশ্চিত থাকেন এই মুহূর্তে যদি ইলেকশন দেয়, আরে ভাই ইলেকশন আওয়ামী লীগের লোকদের যদি স্বতন্ত্র ইলেকশন করতে দেয়, নৌকা মার্কা না। আমি তো বলেছি আমাকে দেখ না জামাতের নেতার সাথে ইলেকশন করতে পাশ করতে পারে কিনা দেখেন, তাহলে আওয়ামী লীগের নেতারা ইলেকশন করলে কি হবে? বাংলাদেশের মানুষ তো এই মুহূর্তে অতিষ্ঠ। আপনি সবচেয়ে বিপজ্জনক একটা কথা তুলেছেন, যেটা আমি মানুষকে বলি, অনেকে বিশ্বাস করতেছে না। যার ঘর আগে তো শুনতাম যে শুধু সংখ্যালঘুদের সুন্দরী নারীদের তুলে নিত, সংখ্যালঘুদের সুন্দরী বউ তুলে নিত। এখন কিন্তু আর সুন্দরী তুলে নিতে সংখ্যালঘু হইতে হয় না, শুধুমাত্র আওয়ামী লীগ হইলেই হবে, মুক্তিযুদ্ধের পক্ষের লোক হইলেই হবে। শুধু চাঁদা নিচ্ছে না, ধর্ষণও করতেছে, চাঁদাও নিচ্ছে, হুমকি দিচ্ছে যে তোমার বউ পোলাপান যদি ঠিকঠাক রাখতেছ টাকা দিয়ে যাইতে হবে। কারণ এখন তো আপনি কোর্টে যাইতে পারেন না। আরে ভাই পুলিশই তো দৌড়ের উপরে, আর্মির সামনে, আর্মির গাড়ির সামনে চলা দেয়, পিটায় আপনাকে। আপনি কোথায় যাবেন? আদালতে গেলেই বলে আওয়ামী লীগ করে, শেষ, মামলা খালাস। তো এই মুহূর্তে তো জনগণ অতিষ্ঠ। মানে আওয়ামী লীগ, আমি বলতেছি না আওয়ামী লীগ দুধের ধোয়া তুলসী পাতা ছিল, ভালো ছিল, তা বলতেছি না। আওয়ামী লীগ অনেক অন্যায় করেছে, ভুল করেছে, বিভ্রান্তিও ছড়িয়েছে, করছে। একটা দেশ চলাইতে গেলে অনেক ভুল ভ্রান্তি হয়, কিন্তু এখন যা হচ্ছে এগুলো তো ভুল না, এগুলো মহা ভুল না। এখন তো সব ভুলের ডিপো। একটা দেশের আদালত ঠিক নাই, আপনি কোর্টে যাইতে পারেন না। একটা মানুষ যখন বলে আমি 80 বছরের একজন, 86 বছরের একজন লোক কি বলে যে আমার আদালতের প্রতি আস্থা নাই, উকিল কাজ করতে পারবে না, তাহলে ওই দেশের সাধারণ মানুষ কোথায় যাবে? আপনি আমি কোথায় যাব? তো এই মুহূর্তে যদি আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, এক বাক্যে শেষ করে দেয়, এই মুহূর্তে যদি, আবারও বলতেছি, এই মুহূর্তে যদি বাংলাদেশে ইলেকশন হয়, আবারও বলছি, এই মুহূর্তে যদি বাংলাদেশে ইলেকশন হয়, আর যদি বাংলাদেশের আওয়ামী লীগের লোকজন নির্বাচনে অংশ নিতে পারে নৌকা মার্কায়, জামাতের তো থাকবে না, বিএনপিরা অনেকেই ফেল করবে, মানে মিনিমাম আওয়ামী লীগ মিনিমাম 200 সিট পাবে, মিনিমাম। অর্থাৎ সরকার গঠন করতে লাগে 151 সিট, মিনিমাম 200 সিট পাবে আওয়ামী লীগ এই মুহূর্তে যদি ইলেকশন হয়। আর দিন যত যাচ্ছে, আমি বলতেছি না যে আওয়ামী লীগ জনপ্রিয়, ভালো, তা বলি নাই আমি, কিন্তু তা বলি নাই। দর্শক হয়তো বলবে আমি আওয়ামী লীগের দোষর, আওয়ামী লীগ জনপ্রিয়। নো, আমি বলি নাই আওয়ামী লীগ জনপ্রিয়, আর আমি আওয়ামী লীগের দোষর না। আমি স্ট্রিট পিপলের ভাষা, মনের ভাষার কথা বললাম। তারা এই জামাত, বিএনপি, হেফাজত, চরমনাই, এনসিপি, ফেনসিপি, গেনসিপি, এদের উপরে রাগ করে ভোট দিবে। যারা সকালবেলা জামাতিরা, এখন তো ঠাড়া পড়া মিথ্যা কথা, শুধু আগে জামাত বলতো, এখন চরমনাই পীরেরাও বলে। তো মানুষের কাছে তো এগুলো ধরা পড়েছে। আর সবচেয়ে বড় কথা ভাই, পেটে যদি না সয়, ভাতারের ভাত কিন্তু ভালো লাগবে না। পেটে, আপনি তো পেটে ভাত নাই ভাই। কৃষকের অবস্থা খারাপ, শ্রমিকের অবস্থা খারাপ, সাধারণ চাকরিজীবীর অবস্থা খারাপ, কয়েকটা সাদাবাজি ভালো আছে। এমনকি আমি তো বারবার চ্যালেঞ্জ করছি, একজন ব্যবসায়ী এসে বলুক সে ভালো আছে, একজন বাংলাদেশে একজন ব্যবসায়ী বলুক তার ব্যবসা ভালো। পারবেন না, আপনি প্রমাণ দেখাইতে পারবেন না ভাই। আপনাকে ব্যবসা ভালো আছে এটা বললে আপনি নাটক করেই বলেন না, আপনি মিথ্যা কথা এসে বলেন, দেখে আপনি লাইভ এসে কেউ বলুক। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, বাংলাদেশের যারা এনসিপি, ফেনসিপি, গেনসিপি, ইনকালাব মঞ্চ, ফিনকালাব মঞ্চ, চুলাই মঞ্চের নামে চিঙ্গুবাম টিঙ্গুবাম চাই থাকুক, জামাত, বিএনপি, আপনারা একজন বড় ব্যবসায়ী আইনা লাইভে যদি বলাইতে পারেন, আমি আর জীবনে টকশোতে আসবো না, মানে এই সমস্ত আলোচনাই করবো না। একজন ব্যবসায়ীকে এসে বলতে বলেন। যখন সাবের হোসেন চৌধুরীর কাছে 3 জন রাষ্ট্রদূত যান, সবচেয়ে লক্ষণীয় বিষয় এবং বিচিত্র বিষয়, তাদের গাড়িতে পতাকা ছিল না। এটা হলো কিন্তু আরো রহস্যজনক। মানে তাদের গাড়িতে তখন ওই মুহূর্তে পতাকা ছিল না, যেটা সরাসরি তাহলে হয় আইনের দুর্বলতা,
ভয় পাইছে এদের নিয়ে যাইতে, যাদের নিরাপত্তা দিতে পারবে না, অথবা তারা সেখানে পরিচয় গোপন করে গিয়েছেন। যেহেতু পরিচয় গোপন করে এবং এটা কোনোদিনই ঘটে নাই। এক গাড়িতে 3 জন বিদেশি কূটনীতিক কোনোদিনই থাকে না, 3 জনের 3 গাড়ি থাকে মিনিমাম। এখন এবং তাদের সাথে আরো গাড়ি বর থাকে। এই যে রহস্যজনক, তারা চেষ্টা করতেছে বাংলাদেশ আওয়ামী লীগকে, আওয়ামী লীগের নামে বা আওয়ামী লীগ বেনামে আওয়ামী লীগের লোকজন নির্বাচনে অংশগ্রহণ করানোর চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবে রাজি করানো যায় নাই, যাচ্ছে না। এটা কারণ হলো যে আওয়ামী লীগ যতই খারাপ দল হোক, তাদের তো মিনিমাম গণতান্ত্রিক একটা প্রক্রিয়া তাদের আছে। তারা কিভাবে, যতদূর শুনেছি সাবির হোসেন চৌধুরী নিষেধ করে দিয়েছেন, তার পক্ষে নির্বাচন করা সম্ভব না। আপনি ঠিকই বলেছেন, এই কথাটাও আমারও, যে 29 মেকান এরা তো বেইমান, যে বেইমানি করতে পারে। আমি যদি 29 টাকায় বিক্রি হই, তবে আমি কেন 100 টাকায় বিক্রি হবো না? ওই যে এখন নানা পাটেকরের সিনেমার মতো মনে করতেছে, আমার নামটা মনে, নানা পাটেকর বলে যে আমারে মারার জন্য তোরা কত দিছে, 1 কোটি টাকা। তুই এখন ওরে মার, তোরে 2 কোটি টাকা দিব। মারে না, পরে আবার বলে 3 কোটি টাকা দিব ওরে মার। তো যে লোক মারতে আসছে তার সাথে তো আপনার আত্মীয় না, প্রীতি নাই, তো সে তো আপনার, সে যারা এগুলো ঘটাইছে তারা যেহেতু বেইমান, তো বেইমানদের 29 টাকার জায়গায় 1 বিলিয়নের জায়গায় 2 বিলিয়ন, 2 বিলিয়নের জায়গায় 3 বিলিয়ন, যারা 29 মিলিয়ন ডলারে বিক্রি হয়, তারা কি 3 বিলিয়নে বিক্রি হবে না? হতে পারবে, এটাই স্বাভাবিক। এবং সেই খেলাই মনে হয় এখন খেলতেছে জামাত, যে গেম খেলছে বা কিছু আন্তর্জাতিক বিশ্ব যে গেম খেলছে, একটা দেশের ক্ষমতা পট পরিবর্তনের জন্য অবশ্যই টাকা তো একটা ফ্যাক্টর, সেটা টাকা এবং কিছু বেঈমান লোক সবসময় থাকে। আর বেঈমানদের তো কেনা সহজ। আপনি দেখেন গণজাগরণ মঞ্চ করে গেল, এই আমরা কেউ তাকে আদর করে ল্যাংটা সুলেমান ডাকে, সে ল্যাংটা সুলেমান গণজাগরণ মঞ্চ করলো, একেবারে প্রথম সারির যারা, তাদের মধ্যে তিনি একজন, কত বক্তব্য দিল। আজকে সেই কিনা বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিরোধী। ডলারে যদি 29 মিলিয়ন ডলারে যদি এটা হইতে পারে, তাহলে 100 মিলিয়ন বা 1 বিলিয়ন তো এটা ঘটতেই পারে, অস্বাভাবিক কিছু না। এমনকি এমনও হতে পারে যে ল্যাংটা সুলেমানকে আবার কিনে ফেলতে পারে লোকজন, এই ইলিয়াসকে কিনে ফেলতে পারে, অস্বাভাবিক। যারা বিক্রি হয় তারা একটু বেশি দিলেই হবে, তাই না? এই তো পার্থক্য হতে পারে, অস্বাভাবিক কিছু না। বাংলাদেশে যখন ডলারে খেলা চলবে, আমাদের রাজনীতিবিদেরা 29 মিলিয়ন ডলারে বিক্রি হয় না, ঠিক আছে? ওইখানে যারা রাজনীতি করে তারা হচ্ছে, শোনেন, বাজপেয়ীর কথা তো অবশ্যই আমাদের মনে আছে। বাজপেয়ীকে একবার জিজ্ঞেস করেছিল, আপনি আপনার দিন শুরু হয় কিভাবে? প্রধানমন্ত্রী থাকাকালীন তাকে প্রশ্ন করেছিল, পত্রিকার নামটা আমার এখন মনে নাই, আমি সেই সাক্ষাৎকারটা পড়েছি, এবং অনেকেই পড়েছে যেহেতু পত্রিকায় আসছে। তিনি বলেছিলেন, আমার জীবন শুরু হয় কি যেন, ভারতের সেই সাধারণ মানুষ যে দেখা বাইক পেপার নাকি ব্যাক পেপার এরকম নামে একটা মদ আছে, বলছে 2 প্যাক ব্যাক পেপার, মানে দেশীয় লোকাল মদ, যেটা আমাদের বাংলাদেশে যেমন কেরু, যে এটা 2 প্যাক খেয়ে আমি তারপর দিন শুরু করি। শিরোনামই ছিল যে 2 প্যাক মদ খেয়ে, 2 প্যাক বাইক পেপার খেয়ে 120 কোটি মানুষের দেশ চালান বাজপেয়ী। তো কিন্তু বাংলাদেশে কিন্তু মানুষ মদ খায় বউ পেটায়, তাই বাংলাদেশের সাথে তোর ভারতের রাজনীতি, এখানে মদ খেয়ে বউ পেটায়, এখানে মদ খেয়ে মাতলামি করে রাস্তার ভিতরে, মেয়েদের ইপটিজিং করে, আর পৃথিবীর মানুষ মদ খেয়ে দেশ পরিচালনা করে। সুতরাং ভারতের সাথে আমাদের রাজনীতি মিলাইলে হবে না। আপনি দেখেন, শুধু তাই না তো, আপনি দেখেন ব্রিটেনের প্রধানমন্ত্রী চলে আসছে, তার পুরা সবচেয়ে বেশি মানুষ নিয়ে, বেশি ব্যবসায়ী নিয়ে তিনি এখন এই মুহূর্তে ভারত সফরে চলে আসছেন ব্যবসা করার জন্য। কারণ পৃথিবীতে ব্যবসা এটা না মারাত্মক জিনিস। আপনি দেখেন এইখানে, শুধু এইখানেই না, আমেরিকান নেতারা বলতেছে যে ভারতের সাথে এই যে সংঘর্ষে যাওয়া, ঝামেলায় যাওয়া, এটা নাকি আমেরিকার জন্য ক্ষতি হবে, এটা বলেছে তারা। আপনি দেখেন ভারতে আফগানিস্তানের নেতারা চলে বসে আসছে। কাবুল কি বলেছে? কাবুল বলেছে বাংলাদেশ, দিল্লি তাদের প্রথম বন্ধু ঘোষণা দিয়েছে। আর বাংলাদেশে দিল্লিরে গালি না দিলে পেটের ভাত হজম হয় না, নামাজ রোজা হয় না, দোয়া কবুল হয় না, এই দেশে মৌলবীদের ওযুও হয় না। মানে দিল্লিরে যদি একটাবার গালি না দেয় বাংলাদেশের মোল্লা এবং চিঙ্গুবাম যারা, তাদের আপনার ওযু নামাজ কিছুই হয় না। কিন্তু ভারতের কাবুলে এসে কিন্তু তালেবান নেতারা বলছে, আফগান নেতারা বলছে দিল্লি হলো তাদের প্রথম বন্ধু, তারা সেটা স্বীকার করে নিয়েছে। তো এই যে দেখেন আপনি, একই সাথে আফগানিস্তান চলে এসেছে, একই সাথে চায়না মস্কো চলে এসেছে, একই সাথে খুব ব্রিটিশ চলে এসেছে, এমনকি আমেরিকার 300 কতজন যেন ছিল, আমার সংখ্যাটা মনে নাই, 200-র উপরে সিনেটর, তারা বলেছে যে ভারতের সাথে এই যে বাণিজ্য যুদ্ধটা শুরু করে দিয়েছে, এর জন্য আমেরিকাকে ভুগতে হবে। তো ভারত কেন মাথা নত করবে? ভারতের সাথে তো আমাদের ভারত আর আমাদের পার্থক্য আছে। তো ভারত হচ্ছে আমেরিকার পরে যেখানে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হয় বলা হয়, সেটা হচ্ছে ভারত। ভারতে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়, ক্ষমতা হস্তান্তর করা হয়। আর বাংলাদেশে তো উল্টো, পাকিস্তানে তো আরো উল্টো। পাকিস্তান তো জীবনে 5 বছরই তারা একটা সরকার কোনোদিন যায় নাই। আর ভারতে
10 বার মানে 2 বার 3 বার মানে 10 বছর 15 বছর ক্ষমতায়। নরেন্দ্র মোদী তো এখন সর্বকালের রেকর্ড ব্রেক করে ফেলতেছেন তিনি। তো এই যে ওদের মধ্যে দেখেন, যখন এই যে ভারতের নরেন্দ্র মোদী সবচেয়ে বড় সমালোচক আসাদুদ্দিন ওয়াইসি, এমনকি পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি সবচেয়ে কড়া সমালোচক, সবচেয়ে বেশি গালিগালাজ করে আর নরেন্দ্র মোদীজিকে, সেটা হলো যে আপনার এই আসাদুদ্দিন ওয়াইসি, যে মুসলিম নেতা হায়দ্রাবাদের, আর পশ্চিমবঙ্গের তৃণমূলের এই কি বলে মমতা বেগম, কেউ কেউ তাকে মমতা বেগম বলে, মমতা ব্যানার্জি বলে না, কেউ কেউ তাকে সাইনা বেগম বলে। তারাও কিন্তু শেখ হাসিনার ব্যাপারে তাকে স্বাক্ষর দিছে যে শেখ হাসিনার ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত নেবে তাই। অর্থাৎ তারা জাতীয় স্বার্থে তারা যতই সমালোচনা, যে কয়েকদিন আগে বলছে যে শেখ হাসিনাকে আপনার বইন লাগে নাকি, টিজ করছে, কিন্তু আবার সে কিন্তু নিজেই স্বাক্ষর করছে যে শেখ হাসিনার বিষয়ে আপনি যত যা করবেন আপনার সাথে আমরা একমত। তো বাংলাদেশের সাথে ভারতের রাজনীতি আপনি মিলাইতে পারবেন না। ভারত ভারতই, ভারতের বিকল্প ভারত, আর পৃথিবীতে দ্বিতীয়টি নেই, রাজনীতিতেও নেই। নইলে একটি ভারত তো পৃথিবীর সবচেয়ে ধনী দেশ না, ভারত পৃথিবীর সবচেয়ে উচ্চ শিক্ষিত না, কিন্তু সেখানে দেখেন গণতন্ত্র কি সুন্দর একটা প্র্যাকটিসের মাধ্যমে তারা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সমর্থ হয়েছে। দুর্নীতি সেই দেশেও আছে, সাম্প্রদায়িকতা সে দেশেও আছে, সেই দেশেও যথেষ্ট করাপশন আছে সরকারি অফিসে, কিন্তু তারা কি করে, তাদের দেশপ্রেমের বেলায় তারা সবচেয়ে যে খারাপ লোক, যাদের মাফিয়া বলা হয়, মানে যাদের ডন বলা হয়, তাদেরও দেশপ্রেম দেখবেন আপনি সিনেমা নেতে না, আপনি তাদের সাক্ষাৎকারগুলো পড়বেন, পড়লেই দেখা যায় যে এদের অন্তত মিনিমাম দেশপ্রেম আছে, দেশের ব্যাপারে তারা ঐক্যবদ্ধ থাকে। আমাদের দেশে কিন্তু তা নাই। এই প্রশ্ন করলেই তো এখন বললেই তো বলবে যে এখন আওয়ামী লীগের দোষর বলবে। এখন দেশে যখন কলকারখানা বন্ধ, যখন 28 লক্ষ মানুষ চাকরি হারা, তখন এত হাজার হাজার কোটি টাকা কোথায় যায়, কিভাবে নেয়? আমি বললাম তো, বাংলাদেশ এখন আপনি বুঝেন না যে মাছের বাজারে গিয়ে বলে যে চাচা মাছের দামটা দিয়ে দিয়েন, মানে একটা সাদাবাজি। তো এই তাহলে মাছের বাজারে যদি সাদাবাজি হয়, সাদাবাজি কোথায় হচ্ছে না? বিভিন্ন সচিবদের বলা হচ্ছে আপনি আওয়ামী লীগ করতেন, টাকা দেন। বিভিন্ন ব্যবসায়ীকে বলতেছে তুমি আগে আওয়ামী লীগ করছো, টাকা দাও। এরকম তারা বহু জায়গায়